জরুরি লাইভে এসেছি, বিশেষ করে যারা আমার প্রোফাইলে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য। আরও বেশি করে যদি বলা যায়, যোগ্য অযোগ্যের মধ্যে যারা জড়িয়ে গেছেন, এই লড়াইয়ে যারা জড়িয়ে গেছেন তাদের জন্য। যদিও আমি জানি এই সব ভিডিও করে শিক্ষক সমাজের বা শিক্ষকদের মানসিকতার কোনো পরিবর্তন ঘটবে না। কারণ প্রথমত এই ভিডিও, এই প্রোফাইলের রিচ তো সবার কাছে নেই, মানে সবার কাছে পৌঁছবে না। আর পৌঁছলেও যে তারা ভাববেন বা তাদের হাতে এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আছে এমন নয়। কারণ এই আন্দোলনটা পুরোটাই হাইজ্যাক হয়ে গেছে রাজনৈতিক দল এবং সংগঠন। আসলে এই সংগঠনগুলো রাজনৈতিক দলের ছত্রছায়াতেই কাজ করছে, কখনো প্রকটভাবে, কখনো প্রচ্ছন্নভাবে। এবং এই কারণেই এই প্রার্থীরা যারা কোট আনকোট চাকুরি হারিয়ে ফেলেছেন বলা হচ্ছে, এই যে আবার সুপ্রিম কোর্ট ঝুলিয়ে রেখেছে, সেটা আমি বহু আগেই বলেছি। এখন ঝুলিয়ে রেখে প্যানিকবাজি চলবে। তো কিন্তু এখন তাহলে দিশা কি? অনেকেই ইনবক্সে প্রশ্ন করছেন, তো সবাইকে আলাদা করে টাইপ করে উত্তর দেওয়া অসম্ভব। তো তারা আমার মতামত জানতে চেয়েছেন, কেউ কেউ পাবলিক পোস্টেও মন্তব্য জানতে চেয়েছেন আমি কি ভাবছি। তো আমার ভাবনাটা আমি বলতেই পারি, তাতে করে কি কাজ হবে না হবে সেটা ভাবলে তো চলবে না। যেমন করে এই করোনার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে আমি তো কে কী ভাবলো, কাজ হবে কি হলো না আমি তো ভেবে করিনি, আমি আমার কাজ করে যাচ্ছি। তো আপনারা যাতে সতর্ক হতে পারেন। এবং ধর্না ব্যাপারটা কেন হচ্ছে, প্রায় নাকি 1400 দিন 1200 দিন এরকম ধর্না চলছে। এবং এটা এই প্রার্থীরা যারা যোগ্য, মানে রাস্তায় বসে থেকে তারা তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, এই যে যোগ্য বলে দাবি করছেন তারা, এই যে এতদিন ধরে তারা পথে বসে আছেন বা ধর্নায় বসে আছেন, এটা কি তাঁদেরই একারই উদ্যোগ নাকি কোনো রাজনৈতিক দল আছে? এটা ভাবতে হবে। এই সমাজ ব্যবস্থায়, এই সিস্টেমে দাঁড়িয়ে এতদিন ধরে কোনো আন্দোলন বা লড়াই ভেতর থেকে, নেপথ্য থেকে সমর্থন ছাড়া এটা সম্ভব নয়, সেটা আমি জানি। তো সেটা আপনারাও ভাবলে বুঝতে পারবেন। তো কেন এটা করা হচ্ছে, এর পেছনে কি আছে, আমি এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, সে আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস, যারা আমার পাঠক আছেন, সহযোদ্ধা আছেন, সম্প্রতি অনেক শিক্ষক মহাশয় আমার প্রোফাইলে এসেছেন, যারা আগে ব্যাপারগুলো বুঝতে পারেননি, তারা এখন নতুন করে ভাবছেন। মূলত তাদের জন্য এই লাইভ। এছাড়াও যারা আমার পাঠক তারা তো অবশ্যই শুনবেন। প্রথমে দেখুন যে আমি যেটা বলতে চাইছি, এই যে যোগ্য অযোগ্য, এটা দেখবেন একটা ভাইরাসের মতো ছড়াচ্ছে, শিক্ষক গ্রুপে ছড়াচ্ছে, সর্বত্র ছড়াচ্ছে। যোগ্যদের পাশে আছি, যোগ্যদের পাশে আছি, মানে কি অযোগ্যদের পাশে নেই, তাই তো? এবং এই সংগঠন থেকে শুরু করে এবং শিক্ষক মহাশয়রা পর্যন্ত তারা পরিষ্কার করে অযোগ্য, মানে যোগ্যদের পাশে আছেন বলে দাবি করছেন। কিন্তু এখনও পর্যন্ত কি কেউ পাবলিকলি নিজেকে অযোগ্য বলে দাবি করেছেন? করবেন না, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কেউ করবেন না। কিন্তু যোগ্য বলে দাবি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, সেটাই স্বাভাবিক। কারণ আমরা এমনিতেই মনস্তাত্ত্বিকভাবে দেখতে গেলেও আমরা নিজেদের কখনো কেউ অযোগ্য ভাবি না। ভাবি না। আর এই ক্ষেত্রে তো প্রশ্নই আসে না কেউ নিজে এগিয়ে এসে বলবেন যে আমি অযোগ্য, আমাকে বাদ দিন। এটা হবে না, সেটা ওরাও জানেন। তাহলে এটা কেন করা হচ্ছে, উদ্দেশ্য কি? প্রথমে আসুন দেখি যে অযোগ্য বলা হচ্ছে যাদের, ওই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। যদিও ঘুষ দেওয়ার কোনো প্রমাণ কিন্তু থাকে না, আপনারা জানেন। কেউ মানি রিসিপ্ট দিয়ে ঘুষ খান না। সেটা পুলিশের ক্ষেত্রেও হতে পারে, প্রশাসনের ক্ষেত্রেও হতে পারে। ঘুষ দিয়ে সরকারি চাকরি তো নতুন নয়, এ বাম জমানায়ও প্রচুর হয়েছে বিভিন্ন রকমের ঘুষ। ঘুষ মানে সবসময় টাকা নয়, পার্টি ক্যাডার, মুখ চেনা, তাই তো, ডোনেশন দেওয়া, বিভিন্ন রকমভাবে ঘুষের ব্যাপারটা চিরকাল ধরেই রয়ে গেছে। তো সেটা প্রমাণ করা যায় না, আপনারা জানেন। তাহলে
কি আমরা যদি এইভাবে, যেটা আমাদের বোঝানো হচ্ছে যে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন, 1 নম্বর, 2 নম্বর যারা ওএমআর শিটে কারচুপি করেছেন বা সাদা খাতা জমা দিয়েছেন, বা বা যারা এই কারণে যদি দেখা যায় যে ওএমআর যাদের নষ্ট করে ফেলা হয়েছে, এই কারণেই নষ্ট করে ফেলা হয়েছে যাতে করে অযোগ্যদের আড়াল করা যায়, ইত্যাদি ইত্যাদি। যদিও আবার বলছেন যে বিভিন্ন রকমের কথা মানে উঠে আসছে, কেউ বলছেন যে তালিকা আছে, যোগ্যদের তালিকা আছে, সেটা নাকি দেওয়া হবে। এসএসসি চেয়ারম্যান নাকি বলছেন দেওয়া হবে, আমরা চেষ্টা করলে দিতে পারি, পরিশ্রম হবে, খাটতে হবে, আমরা দিতে পারি। তা কেন দিচ্ছেন না সেটাও পরিষ্কার নয়। আর আদালতে কেন গিয়েছিলেন রাজ্য সরকার সেটাও পরিষ্কার, আমরা জেনেছি, বহু আগেই বলেছি, যাতে করে এই মন্ত্রিসভার কাউকে গ্রেপ্তার না করা হয়, তার জন্য স্টে আনতে গিয়েছিলেন। এবং সেখানে বলা হয়েছিল যে পাহাড় প্রমাণ দুর্নীতি, তাতে করে যারা দুর্নীতি করেছেন তাদেরকে গ্রেপ্তার করার অবকাশ আছে। তো এই জায়গা থেকে নিজেদের বাঁচাতে, নিজেদের পিঠ বাঁচানোর জন্যই তারা কিন্তু সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। সেটা ফল ফলেছে আমরা জানি। এবং আসল যে কারণে যারা চাকুরি হারিয়েছেন, কোট আনকোট চাকুরি হারিয়েছেন, তো তাদের যে সুরাহা সেটা হয়নি, সেটাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে 1 সপ্তাহের জন্য সম্ভবত। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষকদের যে প্যানেল, সেটা আজকে সেটা শুনানি হয়েছিল, ওই যে 32,000, তো সেখানেও আবার 1 মাস সময় নেওয়া হয়েছে যতদূর জানি। তো এইরকমভাবে দেখা যাচ্ছে ওদিকে 32,000, বা যদি আমরা পুরোটাকে ধরি, আমার তো ধারণা ওখানে ট্রেন আনট্রেন সব ধরেই করা হবে অ্যাকচুয়ালি, অর্থাৎ ওখানে প্রায় 50,000 আর এখানে প্রায় 26,000, অর্থাৎ 75,000-এর মতো শিক্ষক এখানে ঝুলেই রয়েছেন এখনও পর্যন্ত, আমি বলতে পারি আর কি। সংখ্যাটা আগামীতে বাড়বে বই, কমবে না, প্যানিকবাজি চলবে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, কী উদ্দেশ্যে কেন করা হচ্ছে সেগুলো আমি এখানে বলতে চাইছি না, একই কথার পুনরাবৃত্তি হয়ে যাবে। আর তাহলে এখানে আমি কেন কী বলছি, আমি বলছি অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, যে ডেফিনেশনটা আমি দিলাম, মানে আমি দিলাম না, যেটা মিডিয়ায় বারবার করে বলা হচ্ছে, সেই দায় কি তাদের? বুকে হাত দিয়ে বলুন তো, যারা বড় বড় পদে আছে, উচ্চ পদে আছেন, লোভনীয় চাকরি, স্কুল সার্ভিস তো আরামের চাকরি, তাই নয় কি? একটা সময় স্কুল শিক্ষকদের মাইনে ঠিকঠাক হতো না, আমি জানি। আমার দাদু, মানে আমার মাতামহ স্কুল শিক্ষক ছিলেন, প্রাইমারি শিক্ষক, তার দারিদ্র আমি নিজের চোখে দেখেছি, কিন্তু তিনি সৎ ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। তাকে নিয়ে আমি সংক্ষেপে ফেসবুকেও লিখেছি। সেই সময় শিক্ষক মহাশয়দের চরিত্রই অন্যরকম ছিল। হ্যাঁ, বেনজল কি ছিল না, নিশ্চয়ই ছিল, সংখ্যাটা কম ছিল, এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার নিরিখে বলতে পারি, কারণ আমি তো ছোটোবেলায় স্কুলেই পড়াশোনা করেছি, তারপরে বিভিন্ন স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, হ্যাঁ, এবং ছাত্রছাত্রী আমার প্রতিষ্ঠানেও পড়িয়েছি। সুতরাং একটা যে ব্যাপক রকম পরিবর্তন বা অবক্ষয় যাকে বলুন, বা ডিকে বলুন, অথবা পরিবর্তন বলুন, সেটা আমি নিজের চোখে খুব কাছ থেকে দেখেছি। তাহলে এই যে বুকে হাত দিয়ে বলুন তো, সুযোগ আপনারা নেবেন না? সবাই তো চায়। অর্থাৎ একটা বসে চাকরি, 40,000 টাকা মাইনে বা 50,000 টাকা মাইনে, স্টার্টিংয়েই তো 35,000 40,000-এর কাছাকাছি, আমি এসএসসির কথা বলছি। তো একটা মাইনে চাকরি যদি দুর্নীতি করে ঘুষ দিয়ে পাওয়া যায়, সেটা কি খুব অপ্রত্যাশিত, মানব চরিত্রের বাইরে? মানুষ তো চিরকালই সভ্যতার আদি লগ্ন থেকে দুর্নীতির আশ্রয় নিয়েছে। তো সেই দুর্নীতির আশ্রয় মানুষ নেবেই। আর এটাকে আটকানোর জন্যই তো এত নজরদারি, এত ওএমআর, এত 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 পরীক্ষায় গার্ড দেওয়া, এত কোশ্চেন পেপারকে ঠিকঠাক আড়াল করা, তাই তো? তো এই যে প্রশাসনিক ব্যাপারটা, দায়িত্বটা কার? কমিশনের, সরকারের, তাই তো? তাহলে তারা কেন পারলেন না? খুব সিম্পল ব্যাপারটা খুব সহজ। অর্থাৎ যে কোনো পরীক্ষাতে যেখানে লোভনীয় মাইনের ব্যাপার আছে, মাইনেটা বেশি, এখানেই ধরুন যদি এটা নাইট গার্ডের চাকরি হতো, সরকারি চাকরি না হতো, ধরুন 5,000 টাকা মাইনে, তো সেইখানে কি এই পরিমাণ দুর্নীতির সুযোগ থাকতো না। 5,000 টাকার মাইনের চাকরিতে কেউ 20 লাখ টাকা ঘুষ দিয়ে তো ঢুকবে না। ঢুকবে কি? তার আবার নিশ্চয়তা নেই। শোনা যাচ্ছে না, জার্ভিস বলছে শোনা যাচ্ছে না, এটা তো কেউ জানায়নি আমাকে।
আপনারা একটু জানান তো যে কেউ শোনা যাচ্ছে কিনা, ওটা ওর ব্যক্তিগত নেটের প্রবলেম কিনা একটু আমাকে জানান, নাহলে তো ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। আমি এতক্ষণ বলে ফেলেছি। অনেকেই তো এখন দেখছি আছে, রয়েছেন, অনলাইন রয়েছেন, আমার লাইভ শুনছেন। তো সেক্ষেত্রে আপনারা বলুন যে ক্লিয়ার অডিও সুকান্ত মজুমদার জানিয়েছেন, তো সুতরাং জার্ভিস তোমার নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, দেখে নাও। ধন্যবাদ। তো তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, অযোগ্যরা যুগ যুগ ধরে লোভনীয় যখন কোনো অফার আছে, চাকরি আছে, যোগ্য অযোগ্য নির্বিশেষে তারা সেই অফারের জন্য, সেই চাকরির জন্য ঝাঁপায়, তাই তো, নির্বিশেষে। তো সেইখান থেকে যোগ্যকে বের করে রিক্রুট করার দায়িত্ব কার? এসএসসির বা কর্তৃপক্ষের বা প্রশাসনের। সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। দায় কেন তাহলে ক্যান্ডিডেটদের উপর চাপানো হচ্ছে? তাই তো, ব্যাপারটা ভালো করে খেয়াল করুন, এটা কেন করা হচ্ছে। দায়টা তো চাকুরি যারা পেয়ে গেছেন তাদের নয়, তাদেরকে প্রথম থেকেই তাদেরকে তো আউট করে দেওয়ার কথা ছিল। দেওয়া হলো না কেন? এতদিন তারা চাকরি করে ফেলেছেন, বিয়ে করেছেন, সংসার করেছেন, এটা তো নতুন নয়। আগের জমানায়, বাম জমানাতেও ঘটেছে এরকম চাকরি, আমি নিজে প্রত্যক্ষদর্শী, সেটা নিয়ে আমি লিখেছি, আমার স্ট্যাচুতে সেই অভিজ্ঞতার কথা রয়েছে। আগে হ্যাঁ, কাছ থেকে দেখেছি আমি, একদম আমি ছিলাম সেখানে, ছিলাম। তাহলে সেগুলো কি নতুন নাকি? ম্যানেজিং কমিটির মাধ্যমে যখন নিয়োগ করা হতো, অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে যখন নিয়োগ করা হতো, সেখানে কি সমস্ত নিয়োগ স্বচ্ছ হতো? বাম জমানায় স্বচ্ছ হতো? এসএসসি চালু হলো কবে থেকে? তার আগে প্রশ্ন করুন। তাহলে তাদের কি হবে? আমি নাম ধরে ধরে বলতে পারি এরকম, যারা চাকরি করেছেন সেই সময়, আমি নিজের চোখে দেখেছি। তারা এখন অবশ্যই রিটায়ারমেন্টের দৌড় গড়ায়। কি করা যাবে আর, হয়েছে এরকম, আপনারাও জানেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আসল বিষয়টা আড়াল করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল খেলাটা খেলার জন্য। তথাকথিত অযোগ্যরা তারা চাকরির চেষ্টা করবেনই, সুযোগ থাকলে ঘুষও দেবেন, সবাই জানে সেটা। আমাদের দেশের আমাদের নাগরিকরা কি সবাই সাধু সন্ন্যাসী নাকি? বা নেতা মন্ত্রীরাও কি সাধু সন্ন্যাসী? তারা ঘুষ খান না? কেউ নয়। তাহলে বেছে বেছে বলির পাঠা এদেরকে কেন করা হচ্ছে? অন্য কোনো দপ্তরে নেই এরকম ঘটনা? মিউনিসিপ্যালিটিতে নেই? খোঁজ করলেই দেখবেন প্রচুর পাবেন, প্রচুর পাবেন। তাহলে কেন এখানে এদের বলির পাঠা করা হচ্ছে? খেয়াল করুন। আসলে এই গ্রেট রেসের নিউ ওয়ার্ল্ড অর্ডারে শিক্ষাকেই প্রথম টার্গেট করা হয়েছে, আমি বহু আগেই বলেছি। আর পশ্চিমবঙ্গ এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তাহলে কি পয়েন্ট এলো? পয়েন্ট এটাই, অযোগ্যদের প্রথম থেকে কেন ছেঁটে ফেলা হলো না, কেন তাদের প্রশ্রয় দেওয়া হলো? তারা তো রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, আমি যদ্দূর জানি। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে তাদেরকে দেখে, তারা তো শিক্ষক জেনেই তাদেরকে বিবাহ করেছেন, কেউ তাদের সহধর্মিণা বিবাহ করেছেন, তাই তো করেছেন না? যুবকটি সরকারি চাকরি করে বা আধা সরকারি চাকরি করে, সন্তান হয়েছে তাদের। তাহলে এরকম একটা জায়গা তৈরি হওয়ার আগেই তো সেটাকে নষ্ট করা যেত না? তাহলে কেন আপনাদের মেকানিজম কী জন্য? এত সব তালাবন্দি প্রশ্নপত্র, হ্যাঁ, এত নজরদারি, পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, হ্যাঁ, এত নজরদারি কিসের? বজ্র আঁটুনি ফসকা গেরো? তাহলে আমি এখানে পরিষ্কার করে বলতে চাইব, যারা যোগ্য অযোগ্যের ভেদ গিয়ে লাফালাফি করছেন, তারা মূল ইস্যুটা বুঝুন। কর্তৃপক্ষ আপনাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করছে। যারা অযোগ্য তাদেরকে প্রথম থেকেই চিহ্নিত না করে, তাদেরকে এতটা পথ, এত বছর চাকরি করিয়ে তাদের করতে দিয়ে, তাদের লোন, হোম লোন থেকে শুরু করে এত সব চাপ, পারিবারিক চাপ, সামাজিক চাপ, এসবের মধ্যে ফেলে দেওয়ার অধিকার তাদের আছে? নেই। তাহলে
কি করতে হবে বললাম, কোনো লাভ হবে না, কারণ সংগঠন হাইজ্যাক করে নিয়েছে এবং এই সংগঠনগুলো অনেকেই চাঁদা ফাঁদা তুলছে। ডিএর জন্য অনেকেই চাঁদা ফাঁদা তুলেছিল প্রচুর, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা। সেই ডিএ কী হলো? ডিএর রায় কি হলো? কেউ বলবেন না, আমরা ওই যে মাননীয় আমাদের আন্দোলনের ফলে 3% ডিএ নাকি দিয়েছেন, এইসব কিছু সব বলছেন। আমি বলবো না, ওটা ভোটের জন্য এমনিতেই উনি দিতেন, এমনিতেই উনি দিতেন। ডিএ আন্দোলন 20 বাও জলে এখন। সুপ্রিম কোর্ট মাসের পর মাস, বছরের পর বছর পিছিয়ে দিচ্ছে। আর এই যে এসএলপিটা, যেটা কয়েকদিনের মাথাতেই সুপ্রিম কোর্ট শুনে ফেললো এবং রাজ্য সরকারকে রিলিফ দিল যে না, এখন কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্টে দিল। কেন? খেলাগুলো বুঝতে পারছেন না কিসের ইশারায়, কোন ইশারায় খেলাগুলো হচ্ছে? তো একই রকমভাবে এখানেও খেলাটা হচ্ছে। তাই যোগ্য অযোগ্য নির্বিশেষে আপনারা কিন্তু, এটা কিন্তু কর্তৃপক্ষের দায় ছিল আপনাদের অযোগ্য বলে প্রথম থেকেই ছেটে ফেলা। তাহলে এতদিন বিয়ে করতেন না, সংসার করতেন না, একাই থাকতেন, এত হোম লোনও নিতেন না, এত মানসিক চাপও তৈরি হতো না, তাই নয় কি? অ্যালাউ করলেন, করার পরে তারপরে হঠাৎ করে আপনি খেলা শুরু করলেন, নিজের দায়টা এড়িয়ে স্টে নিয়ে এলেন যে গ্রেপ্তার করা যাবে না। তাই তো? কি খেলা বলুন দেখি এটা? হ্যাঁ, এখানে মানবিকতার প্রশ্ন। ওই একজনের নাম করে মানবিকতা দেখানো হয়েছে, আসলে পুরোটাই এখানে মানবিকতার প্রশ্ন। এটা যোগ্যতার প্রশ্ন আর নেই বলে আমি মনে করি। বর্তমানে এটা মানবিকতার প্রশ্নে চলে গেছে, এর ম্যাটার অফ হিউম্যানিটিতে চলে গেছে। ঠিক যেরকম ধরুন একটা সরকারি জমিতে আপনি কিছু গরিব পরিবারকে থাকতে দিলেন, মানে যারা থাকতে দিলেন মানে কি, বেআইনি যখন তারা ওখানে ঝোপড়পট্টি বানাচ্ছিল, তা আপনারা কিছু বললেন না, উল্টে পয়সা করে দিয়ে একটু তোলা টোলা ওই স্থানীয় দাদা ফাদাদের কাছ থেকে দাদাদের টাকা পয়সা দিয়ে ওরা ওখানে বসে পড়লো। তারপর 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন পরে এরকমভাবে 30 বছর, 40 বছর, 50 বছর চলে গেল। তারা সেটাকেই নিজের বাড়ি মনে করে সংসার করতে লাগলো, সন্তান সন্ততির জন্ম দিল। তারপর আপনি রাতারাতি তাদেরকে তুলে দিতে পারেন? পারেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রথমে কেন তাদের বসতে দিলেন? কেন? হয় তাহলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন ব্যাপারটা আইনের ব্যাপারটা থাকবে না, তখন ম্যাটারটা আইনের বিষয়ে থাকবে না, জুরিসডিকশনের ব্যাপার থাকবে না, সেটা পুরোটাই হিউম্যানিটির ব্যাপারে চলে যাবে। কারণ আপনার ভুল সিদ্ধান্তের জন্য, আপনার দুর্নীতির জন্য, আপনার ইশারায় আপনি চুপ করে থাকার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে। তাই এটা পুরোটাই এখন হিউম্যানিটির প্রশ্ন। তাই যোগ্যতার মুড়ি মুড়কির এখন একই দর, কিন্তু বলে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে রিশাফল করা হচ্ছে, রিসেট করা হচ্ছে। তাই বাঁচতে চাইলে এই ডিভিশনের সংগঠনের প্রশ্রয় বা যে নেতা রয়েছেন, উকিল রয়েছেন, তারা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করছেন। তাদের থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হন। যদিও আমি জানি এটা করা সম্ভব নয়, কারণ আপনাদের নেতৃত্বই তো, তারা যদি রাজি না থাকেন আপনারা একা কী করবেন? কিন্তু ব্যাপারটা অন্তত বোঝার চেষ্টা করুন খেলাটা কিভাবে হচ্ছে। পাশাপাশি আরেকটা খেলা হচ্ছে কি, রাস্তায় বসে থাকা যোগ্য। বেশ, কেন বলা হচ্ছে? এই যে দুর্নীতি হয়েছে প্যানেলে, এত অযোগ্য ঢুকে পড়েছে, তাই যোগ্যরা রাস্তায়। তার মানে কি দাঁড়াচ্ছে? আর একটা ফ্রন্ট তৈরি করা হয়েছে, প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্যের ডিভিশন লড়াই, আবার রাস্তাতে যারা বসে আছে তারা নাকি সবাই যোগ্য, এমনটাই দাবি মিডিয়া বা অনেকেই করে থাকছেন বা তারা নিজেরাও করছে। তাহলে দেখুন 3খানা পক্ষ হয়ে গেছে এবং এরা কিন্তু প্রতিপক্ষ। কি দাঁড়াচ্ছে? এই রাস্তায় বসে থাকা যারা রয়েছেন তাদের অবশ্যই চাকরির অধিকার আছে, তাদের নিয়োগ পাওয়ার অধিকার আছে, কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারছেন না যে তাদেরকে একটা এমন ফাঁদে ফেলা হচ্ছে যে তারা, ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে এই যে অযোগ্যদেরকে ছাঁটাই করা হবে, ওই যে কত হাজার যেন 5,000 যেরকম সংখ্যাটা যে কত, সেটাও বিভিন্ন রকমের হেয়ালি রয়েছে। ছাঁটাই করা হবে, প্যানেল ফাঁকা হবে, তারপরে তাঁরা ঢুকবেন, এরকম একটা জায়গা। মানে সমস্ত কিছু স্বচ্ছ হবে, দুর্নীতি মুক্ত হবে,
দুর্নীতি মুক্ত হওয়ার পরে, দুর্নীতি বিদায় হওয়ার পরে তারপরে তাঁরা সেই স্বচ্ছ প্যানেলে ঢুকে পড়তে পারবেন, বা আবার নতুন করে এদেরও পরীক্ষা হবে। মানে যারা ওই যে বলা হচ্ছে, যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, যোগ্য অযোগ্য নির্বিশেষে, আলাদা করে করা নাকি যাচ্ছে না, এতটাই জটিল পরিস্থিতি, ও এবার নাকি নেই, এসব কারণে আবার বলা হচ্ছে যে আবার নতুন করে পরীক্ষা হবে। ব্যাপারটা কীরকম দাঁড়ালো না? আসল দাবিটা কি হওয়ার কথা বলুন দেখি? আসল দাবিটা হওয়ার কথা, যেটা এই ফাঁদে না পা, এই ধর্না টর্না যেটা আমার মনে হয় প্রমোট করা হচ্ছে পরিষ্কারভাবে না করে, পরিষ্কার দাবি আরেকটি এসএসসি হোক। এইসব প্যানেল ট্যানেল কি ক্যান্সেল হবে, কি দুর্নীতি মুক্তি হবে, তারপর আমাদের নিয়োগ হবে, এই চক্করে পা না দিয়ে আরেকটি ফ্রেশ এসএসসি হোক। তারপরে এই প্যানেলে কি হবে না হবে সেটা পরের কথা, সে মামলা চলুক গে। কারণ শিক্ষক অনেক ফাঁকা আছে, শিক্ষকের পদ অনেক ফাঁকা আছে, প্রচুর ফাঁকা আছে। তো সুতরাং আরেকটা এসএসসি হোক। কই এই দাবি কেউ তুলছে না। কেন তুলছে না? তাদেরকে তুলতে বলা হচ্ছে না, তাই তুলছে না। তারা কি বসে আছে? ওই যে কবে ওই প্যানেল থেকে সব বাদ যাবে, বাতিল হবে, তারপর নতুন করে পরীক্ষা হবে, তখন আমরা বসবো। অর্থাৎ আমরা মানে মানুষের মুন্ড খাওয়ার, ওই কাকের মাংস খায় না, কিন্তু শিক্ষকের মাংস খায়, সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ইন টোটালিটি ভাবতে পারছি না, বিপদটা আসলে যে সবারই সেইটা ভাবতে পারছি না। আমরা এই বিভিন্ন রকমের চক্করে ফাঁদে, যেটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, একদিকে আদালত, রাজনৈতিক দল, রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি, সবাই এইভাবে এই নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার জন্য এই কর্মসূচি বা কর্মকাণ্ড চালাচ্ছে বলে আমার বিশ্বাস, যেটা ইতিমধ্যেই বিভিন্ন ঘটনার মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে, আগামীতেও সেটা হবে। তাই আমি আবার বলবো, শেষ করব এই সংক্ষিপ্ত লাইভ, যোগ্য অযোগ্য নয়, এখন প্রশ্নটা মানবিকতার। কারণ অযোগ্যদের নিয়োগ করেছেন কর্তৃপক্ষ, এখন অনেক দেরি হয়ে গেছে, তাদের পরিবার আছে, তারা ভেসে যাবেন বানের জলে, তাদের হোম লোন আছে। তাই এখন প্রশ্নটা মানবিকতার, এখন যোগ্য অযোগ্যের নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ধর্নায় যারা বসেছেন তাদেরকে এই প্যানেলের উপর চোখ না রেখে গরু কখন মরবে এরকম একটা জায়গায় তৈরি করা নিয়ে যাওয়া হয়েছে। তারা দাবি করুন যে ফ্রেশ এসএসসি করতে হবে, আর একটা পরীক্ষা নিতে হবে। প্রচুর বেকার যুবক যুবতী এখন বসে আছেন, উচ্চশিক্ষা নিয়ে বিএড করে এমএড করে তারা বসে আছেন, তাই তো? তাদের জন্য একটা এসএসসি হোক, তবেই বুঝবো লড়াই, তবেই বুঝবো আন্দোলন। কিন্তু সেই দাবি কি হচ্ছে না। সবাই এই প্যানেলের চক্করে আটকে দেওয়া হয়েছে। তাই খেলাটা বুঝুন, না বুঝলে কিন্তু এভাবেই অমূল্য সময় চলে যাবে আপনাদের। অনেক সময় চলে গেছে, এই দুর্নীতির খেলা বন্ধ হবে না। ওরা এই বার্তাটাই আপনাদের বারবার দিতে চাইছে, সরাসরি তো বলতে পারবে না যে আর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ হবে না, দরকার নেই, এআই এসে গেছে, বেসরকারিকরণ চলছে। আপনারা তো জানেন, খুব সহজ কথা, বাড়ি প্রমোটারের হাতে তুলে দিতে গেলে প্রমোটার কি বলে, আগে ভাড়াটিয়া উচ্ছেদ করুন বা ভাড়াটিয়া কমান, এত ভাড়াটিয়ার ঝামেলা আমরা নিতে পারবো না, আমরা নতুন ভাড়াটিয়া রাখবো, আমাদের মতো চুক্তি করে ভাড়াটিয়া রাখবো, এইসব পার্মানেন্ট ভাড়াটিয়া কমান বা বিদায় করুন, নাহলে যা খরচা পড়বে প্রতি মাসে আমাদের এই এত টাকা মাইনে আমরা দিতে পারবো না। তাই এত খেলা, বেসরকারিকরণটা কিন্তু এই কারণেই আটকে আছে। বোঝার চেষ্টা করুন। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এভাবেই যদি খেয়ে করতে থাকেন, আমি শিক্ষক গ্রুপে তো দেখছি চিরকুট মাটি, কে কাকে ব্যঙ্গ করছে, আসলে ওই মূল বিষয়টাকেই কেউ ধরতে পারছেন না। এটা খুব পরিতাপের বিষয়, ইটস এ ম্যাটার অফ গ্রেট পিটি, দুঃখের বিষয়। শিক্ষক মহাশয়দের কাছ থেকে এই ধরনের গভীরতা ঈপ্সিত নয়, প্রত্যাশিত নয়। আমি যেসব শিক্ষকের ছত্রছায়ায় বড় হয়েছে, যাদেরকে কাছে পেয়েছি, তাদের মধ্যে তো কেউ এমন ছিলেন না। আমি সৌভাগ্যবান।
তো যাই হোক, আবার বলছি, নতুন করে ফ্রেশ এসএসসির দাবি তুলুন। এই প্যানেলে কারা বাদ যাবে, কি হবে, তারপরে এদেরকে নিয়ে আবার এসএসসি নতুন করে না, এটা মানবিকতার বিষয়। একসাথে যোগ্য অযোগ্য নির্বিশেষে লড়াই করুন, এসএসসি অফিসে যান, ঘেরাও করবেন না আন্দোলন করবেন, কি করবেন আপনারা বসে ঠিক করুন। তবে আমি জানি সুভাষবাদে বিশ্বাস করি, আমি গান্ধীবাদে বিশ্বাস করি না, মানে সুভাষচন্দ্রের পথে বিশ্বাস করি। গান্ধীকে ব্রিটিশরাই তৈরি করে গিয়েছিল, কেন বলুন তো? ওই নিয়ে আমার ভিন্ন লেখা আছে, অমৃতস্বপত্রা প্রথম খণ্ডেও আছে, দ্বিতীয় খণ্ডেও আছে। কি মানুষের ক্ষোভ বিক্ষোভকে সেফটি ভালভের মাধ্যমে অহিংসার পথে তুলে দাও, ছেড়ে দাও। কিন্তু সরকার অহিংসা প্রয়োগ করবে না, তারা পুলিশ রাখবে, আর্মি রাখবে। পুলিশের নিয়োগ কিন্তু আগামীতে হতে থাকবে, খেয়াল করে দেখবেন। ওই আমি আগেই বলেছি, আমার একটা ভিন্ন ভিডিও আছে কোন কোন সরকারি ক্ষেত্রে নিয়োগ চলবে। যদিও স্থায়ী নিয়োগ এখন প্রশাসনের টপ মোস্ট লেভেলগুলোতেই বেশি করে হবে, পুলিশের টপ লেভেলে হবে বা মিডল র্যাঙ্কে হবে, কিন্তু একদম লোয়েস্ট র্যাঙ্কে দেখবেন এই চুক্তিভিত্তিক নিয়োগই হবে, যেমন সিভিক পুলিশ আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? স্থায়ী চাকরি লোয়ার লেভেলে, সরকারি ক্ষেত্রে আর হবে না। আর শিক্ষকদের ক্ষেত্রে তো হবেই না, প্রশাসকদের ক্ষেত্রে টপ লেভেলে অবশ্যই কিছু স্থায়ী চাকরি রাখতে হবে, কিছু, সেটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং কমছে। আপনারা জানেন ডব্লিউবিসিএস যারা পরীক্ষার্থী এক্সামিনে তারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছর কীভাবে ভ্যাকেন্সির সংখ্যা কমে যাচ্ছে। আজ এই পর্যন্তই, মস্তিষ্ক কাজে লাগান, সতর্ক থাকুন। যদিও কিছু হবে না আমি জানি, কারণ সংগঠন এই সমস্ত লড়াই আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। তবুও যেহেতু অনেকে আমার মত জানতে চেয়েছেন, সেটাই বললাম। আর একটি বিষয়, এখন লাইভ হয়েছি বলে নিই, যদিও আমি লিখেছি সংক্ষেপে। এই যে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এখন দেখবেন বিভিন্ন বাজারি পত্রিকায়, দালাল পত্রিকায় বড় বড় করে ছাপা হচ্ছে, এটা কি নতুন ছিল? ছিল না। এটা ফ্যাক্ট শিটে পরিষ্কার করে বলা ছিল, এবং এই ফ্যাক্ট শিটের বাংলা করে আমি বহু ভিডিও সেই সময় করেছি, ফ্যাক্ট শিটেই লেখা ছিল। ইউটিউবেও বর্তমান চ্যানেলেও পুরনো দু একটি ভিডিও আমি দিয়েছি, সেখানে এই আলোচনাগুলো রয়েছে। তো বলেই ছিল থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসিস থেকে শুরু করে ব্লাড ক্লট থেকে শুরু করে এই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই ব্যাপারগুলো তো কোভিশিল্ডের ফ্যাক্ট শিটেই জল ছিল তো। আরও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও ছিল। তখন কেন মিডিয়া সেগুলো উল্লেখ করলো না? তখন উল্লেখ করলে তো নিত না মানুষ, না নিত না। এখন যেভাবে বলছে জীবনদায়ী যাই আপনার কোভিশিল্ড ভ্যাকসিনের মধ্যেই রয়েছে মৃত্যুর ফাঁদ, এরম করে একটা ভয়ঙ্কর খবর দিচ্ছে। এবং কোনো এক চিকিৎসক, অবশ্যই এর ফার্মা কোম্পানির প্রতিনিধি, এরা কোনো তো সন্দেহই নেই, বারবার করে বলি, দালাল যাকে বলা হয়। তো 99.9 সংখ্যক চিকিৎসকই তাই, তাদেরকে এভাবেই বাঁচতে হয়, নাইলে ফার্মা কোম্পানি তাদেরকে রাখে, ভালোবাসে। রোগী দেখে ভিজিট নিয়ে কত টাকা হয় বলুন দেখি? অনেক ডাক্তারবাবু বিদেশ ভ্রমণ করেন, চার্টার ফ্লাইটে ঘোরাঘুরি করেন, হ্যাঁ, কী করে করেন? রোগী দেখার পয়সায়? না, ফার্মা কোম্পানির বদান্যতায়। যারা এই বিষয়গুলোতে যুক্ত আছেন তারা জানেন। তো যাই হোক, তো এরকমভাবে এবার কি দেখা যাচ্ছে, 6 মাস অন্তর টেস্ট করতে হবে, না হলে ওই যে ভ্যাকসিনটা নিয়ে ফেলেছেন, তাহলে কেন এটা হলো? তখন কেন বলা হলো না? তখন বললে মানুষ নিত না, তাহলে অসুস্থতার ব্যাপারটা তৈরি হতো না। আর আমি বারবার করে বলেছি, দ্বিতীয় খণ্ড থেকে শুরু করে লিখেছি, ফেসবুকেও বলেছি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, তাই তো? তো সেই লক্ষ্যেই ওরা আপনাকে অসুস্থ করেছিল। এইবার ওরা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় বারবার করে, এটা তো নতুন নয়, আজকে কালকের খবর নয়, কিছুদিন আগেও ওরা এই খবর দিয়েছে, তাই তো? কেন? ওই যে টেস্ট করতে হবে, এবার আপনারা টেস্ট করতে দৌড়ুন। আর টেস্ট করা মানেই বুঝতে পারছেন, শুধু টেস্টও নয়, টেস্টের খরচ, তারপরে ওষুধ ওরা প্রেসক্রাইব করবে। টেস্ট করে বাড়ি এসে শুয়ে থাকবেন নাকি? তাই তো? অর্থাৎ অসুস্থ করে দিয়ে এবার ওরা আবার সেখান থেকে ইনকাম করা,
ওখান থেকে আবার ইনকাম করা, মুনাফা লোটা। শৌরিক কর্মকার, আপনি বলছেন ভ্যাকসিন নেইনি, আজকে নিজেকে অনেক বড় জয়ী মনে হচ্ছে। আমার মনে হয় না, জানেন, এটা আমিও নেইনি এবং আমার পাঠক, আমার পরিচিতের অনেকেই নেননি। কিন্তু আমার বারবার পরাজিত বলেই মনে হয়, জানেন তো। কারণ অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি সেই সময়। আমার এই প্রোফাইলটিকে ব্লক করে দেওয়া হয়েছিল, 2 বছর গ্যাপ দিয়ে দিয়ে খুলে দিত, আবার পোস্ট করতাম, আবার 1 মাসের জন্য ব্লক করে দিত, আবার পোস্ট করতাম, আবার ব্লক করে দিত। তাই আমার খুব কষ্ট হয় যে আমি নিইনি, ঠিক আছে, আমি সুস্থ আছি, আমার পরিচিত কিছু মানুষ তারা অ্যালার্ট হয়েছেন, সুস্থ আছেন, কিন্তু আমার কিন্তু এই জয়ী অনুভবটা হয় না। আমার কষ্ট হয়, কারণ প্রতিদিন যেভাবে খবর পাচ্ছি সেগুলো অ্যাভয়েড করা যেত, জানেন তো। সবাই হয়তো শুনতো না, অনেকেই সেই সময় শোনেননি, কিন্তু অন্তত পৌঁছানো তো যেত, এই জন্য কষ্ট হয়। তো যাই হোক, তাহলে এখন কিন্তু এই খবরটা ওরা দেবে, যেটা ফ্যাক্টশিটে আগেই লেখা ছিল, এরা কি জানতো না? ওইটুকু ইংরেজি ওরা জানে, তাহলে এখন এই মুনাফাবাজির জন্য, প্রফিটিয়ারিংয়ের জন্য এবার চলবে এই সিলসিলায়, এই চক্র চলতে থাকবে। তারপরে আবার নতুন ভ্যাকসিন, দেখবেন এই যে টেস্ট হচ্ছে, শুধু টেস্ট নয়, তারপরে ওষুধ, তারপরে দেখবেন আবার নতুন কোনো থেরাপি নিয়ে আসবে, তাই তো। বলবে আমরা জানতাম না, আমরা তো মানুষের ভালোর জন্যই দিয়েছি, আমরা কি জানতাম ওটা নতুন ট্রায়াল ভ্যাকসিন ছিল। যে কোনো অ্যালোপ্যাথি ওষুধেরই তো একটা সাইড এফেক্ট থাকে, ওখানে এত মানুষের প্রাণ বাঁচিয়েছে, তো কিছু লোকের তো হতেই পারে, 100 জনের মধ্যে 2-1 জনের হতে পারে, 1 লাখের মধ্যে 10 জনের হতে পারে, তো হতেই পারে, কিন্তু এত লোক তো বেঁচে গেছে, এটা বলবে ওরা, বলে ওরা থেরাপিটা নিয়ে আসবে, আসতেই থাকবে। তো তাই এটা এই কারণে এখন প্রচার করছে, দেখতে থাকুন মুনাফাবাজি কোথায় চলে যায়। কারণ এখন ভ্যাকসিন বিক্রি করে যে মুনাফা, সেটা আর হচ্ছে না, কারণ 3 নম্বর ডোজ খুব কম মানুষ নিয়েছেন। তাই এখন ফার্মা কোম্পানির বাজারটা পড়তির দিকে। এইচপিভি ভ্যাকসিন এখনও সরকার দেওয়া শুরু করেনি, ভোটের পরে শুরু করবে, কিন্তু ইতিমধ্যেই ভ্যাকসিন হেজিটেন্সি বাড়ছে, ভ্যাকসিন হেজিটেন্সি, অনীহা বাড়ছে, আমাদের দেশেও বাড়ছে, চারদিকে খোঁজ নিলেই বুঝতে পারবেন। তাই ওরা একটা শঙ্কিত, তাই এই সময়টা কি করে মুনাফাটা তুলে নেওয়া যায়, তাই এই কারণেই ওরা এটা শুরু করলো। পাশাপাশি আরও একটা কথা আপনাদের বলে দিই, অনলাইনে অফলাইনে সর্বত্রই প্যান্ডেমিক ট্রিটির বিরুদ্ধে সোচ্চার থাকুন। প্যান্ডেমিক ট্রিটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, আমি এ বিষয়ে একটা ভিডিও করেছিলাম, আগের চ্যানেলে ছিল, ভিডিওটি খুঁজে পাচ্ছি না, আজকে হবে না, আমি দেখি 2-1 দিন পরে বা আগামী সপ্তাহে আমি প্যান্ডেমিক ট্রিটির ওপরে একটি আলাদা ভিডিও করব, শুধু প্যান্ডেমিক ট্রিটিই থাকবে সেখানে, যতটা সংক্ষেপে, মোটামুটিভাবে আধ ঘন্টার মধ্যে যতটা কভার করা যায়। তাই বিষয়টা এতটাই বড় ব্যাপার যে ওই 5 মিনিটে 2 মিনিটে হবে না, হওয়া সম্ভব নয়, তাহলে বিষয়টা বুঝতেই পারবেন না অনেকেই যারা নতুন, তো সেটা নিয়ে কভার করব। তো মনে রাখবেন যে চাকরি হারানোর আতঙ্ক, প্যানিক, এগুলো তো রয়েছেই, বাস্তবে কিন্তু এই মুহূর্তে তেমন কিছু ঘটবে না, আপনাদের ঝুলিয়ে রাখবে। আমি বহু বলেছি, যাতে করে আপনারা অন্য লড়াই দাবি দাওয়া করতে না পারেন, যেখানে সেখানে ট্রান্সফার করে দিলে যাতে প্রতিবাদ করতে না পারেন, ওই যে ভয়টা থাকছে সবসময়, বা ডিএর আন্দোলনটা পুরো শেষ হয়ে গেল, তাই তো, এগুলোর কারণেই এটা চলছে। কারণ এত মানুষকে একবারে ছাঁটাই করার প্রভিশন সংবিধানে নেই। কারণ যারা, বারবার বলছি, যারা অযোগ্য বলা হচ্ছে তাদেরকে নিয়োগ কর্তৃপক্ষ দিয়ে ফেলেছে, প্রথমে তারা কেন সাবধান হননি, তাই তো। তো যাই হোক, তো এই প্যান্ডেমিক ট্রিটি কিন্তু যেটা ওরা চেষ্টা করছে, ওরা মে মাসের শেষে ওটাকে সই করার, এটা হলে কিন্তু এই প্যানিক কিছুই নয়, ম্লান হয়ে যাবে। তখন ভ্যাকসিন পাসপোর্ট থেকে শুরু করে, কোয়ারেন্টাইন থেকে শুরু করে, লকডাউন থেকে শুরু করে, এই সমস্ত কিছু হুয়ের অধীনে চলে যাবে। ভারত বা যে কোনো দেশ যারা সিগনেটারি সই করবে, তাদের কোনো অধিকার থাকবে না, সরাসরি হুয়ের অধীনে চলে যাবে। অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের স্লোগান, যেটা আমি বহু আগেই বলেছে, এবং অর্থাৎ জায়নিক শক্তি, পৃথিবীর অর্থনীতি যারা কন্ট্রোল করছে, রাজনীতি যারা কন্ট্রোল করছে,
টপে এখন যারা রয়েছে, যাদের প্রতিনিধি, যে প্রতিনিধির নাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তাই তো? তাহলে ডব্লিউটিওর হাতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হাতে চলে যাবে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আনইলেক্টেড বডি, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু তৈরি হয়নি, যেটা বহুবার বলেছে। অর্থাৎ ওটা কিন্তু এই জায়নিক শক্তি এরাই তৈরি করেছে মানুষের উপরে কন্ট্রোল তৈরি করার জন্য। আর হেলথ বিষয়টা এমন একটা বিষয় যেটা প্যানিক করা, মানুষকে মৃত্যু ভয় দেখানো বা মানুষকে ভয়ের অধীন করা সবচেয়ে সহজ এই স্বাস্থ্যকে সামনে রেখে, সেটাই কিন্তু ওরা করতে চলেছে। তাই দেশের সার্বভৌমত্ব বিপদে। যে যে আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যে রঙেরই হয়ে থাকেন, সে সবুজ হন, লাল হন, গেরুয়া হন, এটা ভাববেন প্যান্ডেমিক ট্রিটিতে কিন্তু হুয়ের উপর সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে। কোথায় লকডাউন করতে হবে, কতদিনের জন্য করতে হবে, কোথায় টেস্টিং করতে হবে, কাকে কোয়ারেন্টাইন করতে হবে, টোটাল সার্ভেলেন্স, টোটাল বিষয়টা হু দেখবে। বুঝতে পারছেন তো? তার মানে কি, দেশপ্রেম, দেশভক্তি, দেশ ভাবনা, স্বাভিমান সব কিন্তু জলাঞ্জলি, সব শেষ। তাই আমরা আবার দাস হয়েই গেছি, কিন্তু এখনও কিছুটা আমাদের বাকি আছে। সংবিধান অন্তত বাকি আছে, এখনও ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, বারবার করে আমি পোস্ট দিতে পারছি, লিঙ্ক দিতে পারছি, এইটুকু তো আমাদের বাকি আছে। আর এই বাকি আছে বলেই কিন্তু আমরা এখনও সুস্থ আছি। আমরা এখনও আমাদের কেউ নিতে বাধ্য করতে পারেনি। চেষ্টা করেছিল অনেকে, কিন্তু তারা পাল্টা লড়াই করে সংবিধানকে বা আরটিআই করে দেখিয়ে দিয়েছেন যে এটা বাধ্যতামূলক নয়, আমার সহযোদ্ধারা। কিন্তু সেইটাও তো আর থাকবে না, কারণ ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি যখন ইমপ্লিমেন্ট হবে তখন আমাদের সংবিধান কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, কারণ হুয়ের অধীনে চলে যায় ব্যাপারটা। বুঝতে পারছেন তো? শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্ব। তাই এক বিশ্ব এক পরিবারের স্লোগান কিন্তু উঠছে, তাই তো? আর এর বিনিময়ে জনগণ দাস হলেও নেতারা যারা টপমোস্ট লেভেলে বসে আছেন তারা কিন্তু ফুর্তি করবেন। কেউ কেউ নোবেল প্রাইজ পাবেন, কেউ কেউ অমুক পুরস্কার পাবেন, কেউ কেউ অমুক সম্মান পাবেন, তাই তো? রেড কার্পেটের ওপর হেঁটে যাবেন, তাই তো? এগুলো ওরা পাবেন। বিনিময়ে দেশকে বেচতে হবে। এটা তো নতুন নয়, এটা আমরা আগের ইতিহাসেও দেখেছি। অনেক রাজা নিজের ভোগের জন্য প্রজাদের জীবনকে বিপন্ন করেননি? করেছেন, ইতিহাস আছে। কিন্তু এইটা সমগ্র বিশ্ব জুড়ে এত বড় মাপের ষড়যন্ত্র এই প্রথম। কারণ ডিজিটাইজেশন, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা যেটা আগে ছিল না, তাই এখন টোটাল কন্ট্রোলটা করা খুব সহজ। তাই প্যান্ডেমিক ট্রিটির বিরুদ্ধে প্রতিবাদ করুন, ওয়ালে ওয়ালে লিখুন, সে নো টু প্যান্ডেমিক ট্রিটি। অন্তত এইটা পৌঁছে দিন, কারণ ওরাও নজর রাখছে মানুষের বিক্ষোভ। ওরা কিন্তু ভয় পায় ভেতরে ভেতরে, বাইরে প্রকাশ না করলেও। তাহলে অন্তত আমাদের কর্তব্যটা আমরা করতে পারি, আর ওরাও চাপে থাকে। এটা অনেকেই করেছেন, আমি দেখতে পাচ্ছি। তাই আমি আবার অনুরোধ করব, যারা মনে করছেন কিছু করব জীবনে, অফলাইনে তারা লড়াই করতে পারছেন না, গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারছেন না, স্বাভাবিক, সবাই তো পারেন না, তাদের পরিবার আছে, পিছুটান আছে, অনেক কিছু আছে। কিন্তু এভাবেও তো করা যায়। যে যেভাবে পারেন পোস্ট করতে থাকুন মাঝে মধ্যেই, কারণ বেশি সময় হাতে নেই। অনেকে ধরে নিচ্ছেন যে না, হবে না, কিন্তু ওরা শেষ কামড় দেবে। কেন দেবে বোঝার চেষ্টা করুন। গোটা বিশ্ব জুড়েই এখন ভ্যাকসিনের প্রতি অনীহা তৈরি হয়েছে, শুধু আমাদের দেশও, ইউরোপ আমেরিকা তো বটেই। সাধারণ মানুষের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু আরও বেশি করে ছড়াচ্ছে, তাই তো? এমনকি প্যান্ডেমিক ট্রিটির আলোচনা চলাকালীন ওরা পরিষ্কার করে বিভিন্ন জায়গায় উল্লেখ করছে প্যান্ডেমিক ট্রিটির বিরোধিতা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্রমাগত বাড়ছে। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তো সুতরাং এই বিরোধিতা আরও বাড়িয়ে দিন। আপনার ফেসবুকে, আপনার টুইটারে, আপনার ইনস্টাগ্রামে অনেক ছবি দিয়েছেন, অনেক কুত্তার ছবি দিয়েছেন, সুন্দরী এডিটেড ছবি দিয়েছেন, এমন এমন এডিটেড ছবি যে মানে সামনাসামনি দেখলে তাদের চেনাই যায় না, এমন এমন ছবি দিয়েছেন। কি বলবো বলুন, দিতেই পারেন, স্বাভাবিক তো দিন, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা দিন এবার, কারণ আপনারা যদি এই ব্যাপারে সরব না হন তাহলে কিন্তু
আগামীতে এই যে সুন্দর সুন্দর ছবি আপনারা ফেসবুকে দিচ্ছেন, বেড়াতে যাওয়ার ছবি, খেতে যাওয়ার ছবি, কুকুরকে ধরে আছেন, আদর করছেন, তার ছবি, ব্যাকগ্রাউন্ডে গান, তাই তো? সেগুলো পারবেন না। পুরোটাই হাজত, জেল হাজত হয়ে যাবে, কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে যাবে, তখন আর পারবেন না। তাই অন্তত এই সময়টা, হাতে বেশি সময় নেই, ওদের জানিয়ে দিন, জানিয়ে দিন। আর মনে রাখবেন, একবার লাগু হয়ে গেলে পথে নেমে রেজিস্ট করা, সেটা কতজন করতে পারবেন? কতজন? কিছু কিছু পকেটস অফ রেজিস্ট্যান্স তৈরি হবে গ্রামের দিকে, আমি জানি, আমি গ্রামে গঞ্জে ঘুরি, আমি জানি। কিন্তু শহরাঞ্চলের মানুষ অসহায়, আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই, কারণ ভদ্রলোকেরা লড়াই করতে পারে না, তারা ভীতু, তারা কাপুরুষ। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইভাবেই বানিয়েছে, ব্যতিক্রম হাতে গোনা, তখন কিন্তু ইট উইল বি টু লেট। তাই এখন থেকে সোচ্চার হন। আপনারা যে যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আছেন, যে যে মাধ্যমে আছেন, সোচ্চার হন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।